আগে যতবার সরকার পরিবর্তন হয়েছে সববারই আসলে মানুষ যারা ক্রীড়াপ্রেমী বা সর্বসেক্টরেই আসলে মানুষ নতুন করে প্রত্যাশা রাখে হয়তো এবার পরিবর্তন আসবে, এবারও তার ব্যতিক্রম নয়। তবে এখানে একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হলো আমিনুল হক নিজে একজন সাবেক ক্রীড়াবিদ এবং এটা একটা প্লাস পয়েন্ট। যেহেতু আপনি যদি এর আগে আমি লাস্ট 3টা ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা বলি, সর্বশেষ যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন তিনি হলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার আসলে স্পোর্টসের সঙ্গে কোনো সম্পর্ক আগে ছিল না। আমিনুল হক নিজে যেহেতু একজন সাবেক ক্রীড়াবিদ, তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার ছিলেন, অধিনায়ক ছিলেন। সো সেক্ষেত্রে হয়তোবা এবার মানুষের প্রত্যাশাটা অনেক বেশি, যেহেতু তিনি ক্রীড়া ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তিনি হয়তোবা অন্যদের থেকে, এর আগে যারা ছিলেন তাদের থেকে হয়তোবা ভালো বুঝবেন। সব কিছু মিলিয়ে প্রত্যাশা তো অবশ্যই মানুষ রাখে এবং সেই সঙ্গে এবার হয়তোবা মানুষ এটা প্রত্যাশা করতে পারে যে এক্সিকিউশনটাও হয়তোবা হতে পারে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মানুষ যেভাবে প্রত্যাশা করছে, আপনার কি মনে হচ্ছে যে আসলে বর্তমানে যে মিডিয়া ভাইব চলছে তার উপর আর কি প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কিনা? কারণ ক্রীড়াঙ্গনে আমরা দেখে এসেছি, আপনি যে কথাটা বললেন যে আগের সরকারের আমলেও যেসব প্রতিমন্ত্রী বা ক্রীড়া মন্ত্রীরা ছিলেন তারা সরকারিভাবে এসেছেন, তো রাজনৈতিকভাবে আর কি তিনি একজন খেলোয়াড় হিসেবে কতটুকু জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবেন? এটা এখনই বলা যাচ্ছে না তিনি আসলে কতটুকু কী করতে পারবেন। তবে যেটা বলেন যে মিডিয়ার একটা চাপ থাকে বা মানুষের একটা প্রত্যাশা থাকে, এই চাপ কিন্তু সবার উপরেই থাকে, সেই চাপটা তাকে মানে সামলাতে হয়। এর আগেও কিন্তু আমাদের এই প্রোগ্রাম থেকে কিন্তু জানানো হয়েছিল যে যারা আসলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব থাকেন, অর্থাৎ ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি থাকেন, তার আসলে অনেক বেশি কাজ থাকে। আমরা তো শুধুমাত্র একটা ক্রীড়ার সাইডটা দেখি, কিন্তু তাকে আসলে ক্রীড়ার সাইড বাদ দিয়ে আর অনেক বেশি কিছু আসলে দেখতে হয়। মানে ফুটবল, ক্রিকেট বা হকি, কাবাডি, ট্রেডিশনাল যে স্পোর্টসগুলো রয়েছে তার বাইরেও অনেক কিছু তাকে দেখতে হয়। সব কিছু মিলিয়ে চাপ অনেক বেশি থাকে। কিন্তু হ্যাঁ, যেটা বলছেন যে রাজনৈতিক, তিনি তো আসলে রাজনৈতিক দল থেকেই প্রতিনিধিত্ব করছেন আসলে। কিন্তু আমি যেটা একটু আগে বলেছি, তিনি রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করলেও তিনি নিজে একজন সাবেক ক্রীড়াবিদ এবং রাজনৈতিক দলের কথাও যদি বলি, বর্তমান যে সরকারটা রয়েছে, সরকার গঠন করেছে যে দল বিএনপি, তারা কিন্তু তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেই ইশতেহারে কিন্তু ক্রীড়া নিয়ে কিন্তু আলাদা করে প্ল্যান দিয়েছে। এবং আমি নিজেও আমিনুল হককে ইন্টারভিউ করেছি এবং তিনি প্রায় 1 বছর আগে থেকে, অর্থাৎ তিনি এখন যে পজিশনে রয়েছেন সেই পজিশনে আসার 1 বছর আগে থেকেই যে কথাগুলো বলে আসছিলেন যে আমি ক্রীড়া ক্ষেত্রে যদি কাজ পাই বা দায়িত্ব পাই, তাহলে আমি যে পরিবর্তনগুলো করব বা যে কাজগুলো হাতে নিতে চাই বা করতে চাই পরিবর্তনটা, এখনও কিন্তু তিনি একই কথা বলছেন। সো তার কথার মধ্যে খুব একটা পরিবর্তন আসেনি, এটা একটা প্লাস পয়েন্ট, পজিটিভ দিক। এবং তিনি যদি সেই কাজগুলো করতে পারেন তাহলে আমার মনে হয় অবশ্যই দেশের ক্রীড়া ক্ষেত্রে বেশ একটা পরিবর্তন আমরা আশা করতেই পারি। আপনার কথায় আমিও একমত পোষণ করছি, আপনি যেহেতু বললেন যে তিনি ক্রীড়াকে অনেক আগে থেকেই ধারণ করে আসছেন। তিনি শুরু থেকে কিন্তু বলে আসছিলেন যে ক্রীড়ায় হবে পেশা, এরকম কিছু একটা। সেই অনুযায়ী কিন্তু আমরা এই যে রিসেন্ট যে কর্মসূচি তিনি রিসেন্টলি যে ফেডারেশনগুলোর সাথে বসেছিলেন, ওই অনুযায়ী তার কিছু ইশতেহার দেওয়ার কথা, সেটা হয়তো খসড়া আমরা পেয়ে যাব সামনে। তো এইসবের মাঝখানেও একটা বড়সড় একটা বিষয় যেটা নিয়ে আর কি সবাই কথা বলছে, সেটা হচ্ছে তিনি একজন খেলোয়াড়। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সাবেক যেসব খেলোয়াড় ছিল, বিশেষ করে সাবেক 2 সংসদ সদস্য সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, যাদের আসলে এই পট পরিবর্তনের পরবর্তীতে আসলে তাদের বিষয়ে অনেক মামলা রয়েছে। তো এই জিনিসগুলো আমিনুলকে বারবার ফেস করতে হচ্ছে একজন খেলোয়াড় হিসেবে বা রাজনৈতিক, তিনি এখন বাংলাদেশের মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি এই জিনিসটাকে কিভাবে নিতে পারবেন? বা তিনি কিন্তু সহজেই বলে দিয়েছেন যে সাকিব মাশরাফিকে আসতে হলে আসলে এই যে সঠিক যে কেসটা তাদেরকে মোকাবেলা করতে হবে না। এটা শুধু আমিনুল হকের ক্ষেত্রে নয়, এর আগে যিনি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন তাকে কিন্তু এটা ফেস করতে হয়েছিল। ইভেন আপনি জানেন যে বিসিবির দিনের সহসভাপতি বা বিসিবির যারা পরিচালক, তাদেরকে এটা প্রায় ফেস করতে হবে। প্রায় বলবো না, আমি সবসময় ফেস করতে হয় তারা যখন মিডিয়া ফেস করেন। ইভেন সোশ্যাল মিডিয়াতেও তারা এটা ফেস করে থাকেন যে সাকিব আল হাসান এবং মাশরাফির রহমান মুর্তজাদের আসলে ভাগ্যটা কি, দেশের স্পোর্টস স্পেশালি মাশরাফির মুর্তজা তো অ্যাক্টিভ কোনো ক্রিকেটার ছিলেন না শেষ পর্যন্ত, কিন্তু সাকিব ছিলেন। তো সাকিবের আসলে ভাগ্য কি, তিনি আসলে দেশের ক্রিকেটে আবার ব্যাক করবেন কিনা। গত যে অন্তর্বর্তী সরকার ছিল অন্তর্বর্তীকালীন, তারা কিন্তু এটাতে বেশি স্ট্রিক্ট ছিল বা তারা
একই, আমি যদি বলি আমিনুল হক যে কথাটা আসলে বলেছেন তাদেরও কথাটা প্রায় একই ছিল আসলে, আমি ঠিক বলবো না। কিন্তু খেলোয়াড় হিসেবে তো হ্যাঁ। একটু নমনীয়তা দেখাচ্ছেন কিনা কি এবং মনে সেটা হচ্ছে তিনি আপনার? বলেছেন যে আমি নিজেও যেহেতু একজন খেলোয়াড়, আমি নিজেই চাইবো যে সাকিব মাশরাফি দেশের ক্রিকেটে অনেক বড় কিংবদন্তি, আমি চাই তারা দেশের হয়ে খেলুক। কিন্তু এই কথাটাও কিন্তু তিনি বলে দিয়েছেন যেটা আগের যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, তার সঙ্গে মিলে যায়। সেটা হলো যে দুইজনের কথা একই রকম, তাদেরকে দেশে আসতে হবে অবশ্যই, এবং দেশে এসে তাদের বিরুদ্ধে যে কেসটা রয়েছে সেটা তাদেরকে মোকাবেলা করতে হবে। সে মোকাবেলা করার পরে যদি তারা নির্দোষ হয়ে থাকেন তখন অবশ্যই তাদেরকে আমরা ওয়েলকাম জানাই, বা তাদেরকে আমি ওয়েলকাম জানাই দেশের ক্রীড়াক্ষেত্রে, এবং ক্রিকেটে তারা আবার খেলবেন। তো তিনি চান যে তারা দেশের ক্রিকেটে আবার ফিরে আসুক, কিন্তু এখানে একটা কন্ডিশনও রয়েছে। তার কন্ডিশন না, তিনি চান যে এটা রাষ্ট্রীয়ভাবে সমাধান হোক, যে রাষ্ট্রীয়ভাবে যেহেতু তাদের বিরুদ্ধে কিছু কেস রয়েছে, যদিও সেগুলো প্রমাণিত না, বাট সেই কেসটা তাদেরকে আসলে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করার পরে তারা যদি নির্দোষ প্রমাণিত হন তবেই তাদেরকে আসলে ক্রীড়াক্ষেত্রে তাদের বাংলাদেশ নিজস্ব ক্রিকেট অবস্থান বোর্ডও নিয়ে। তো মনে হয় এটা নিয়ে আসলে তারা খুব ইতিবাচক ভাবনা পোষণ করছে যে আসলে সাকিব মাশরাফিরা দ্রুতই হয়তো খেলবে। ইভেন আমরা যেটা রটেছে ঘটনা সেটা হচ্ছে সাকিবকে হয়তো পাকিস্তান সিরিজেও নাকি দেখা যেতে পারে, এরকম ঘটনা শোনা যাচ্ছে। সাকিবকে পাকিস্তানের সিরিজে দেখা যেতে পারে, এটা মানে আমি জানি না, আমার ক্ষেত্রে মনে হয় এটা বেশ টাফ হবে, কারণ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হওয়ার কথা মার্চের শুরুর দিকে, অলরেডি প্রায় ফেব্রুয়ারির শেষের দিকে আমরা রয়েছি এখন। সো এই কয়েকদিনের মধ্যে আসলে সব কার্যক্রম শেষ করে সাকিবকে দেশের মাটিতে আনা যাবে এবং সেখান থেকে তাকে একদম সরাসরি মাঠে নামানো যাবে কিনা সেটা নিয়ে আমার অবশ্যই ডাউট আছে। সো এটা আমি এখনই বলতে পারছি না যে আসলে সম্ভব কিনা।